বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে ফোর্থ ইয়ার অনার্স এডওয়ার্ড কলেজের ছাত্রছাত্রীকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের যে বিষয় সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং, কোর্স কোড 242713। প্রথম চ্যাপ্টারে এটি 3 নাম্বার লেকচারের শিরোনাম অবজেক্ট ওরিয়েন্টেড টার্ম। আমাদের আজকের যে লেকচার সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড টার্ম। আমরা এই টার্মস নিয়ে কথা বলবো। আমাদের তাহলে কি কি টার্মস আমাদের কথা বলবো? এটা হচ্ছে ক্লাস, অবজেক্ট এবং ইনহেরিটেন্স। প্রিয় ছাত্রছাত্রীরা, এটি অবজেক্ট ওরিয়েন্টেড টার্মসের আবার প্রথম লেকচার, আরো অংশ আছে। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড টার্মসের এটি হলো 1 নম্বর অংশ। আমরা আরো কিছু পড়াবো। মনে রাখবে, আজকে যা পড়াচ্ছি একদম সম্পূর্ণ ভালো করে মুখস্থ করবা, পরীক্ষাতে এগুলা অবশ্যই আসবে। তাহলে আমাদের এগুলো হচ্ছে ক্লাস, অবজেক্ট আর ইনহেরিটেন্স। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম এ যেমন হচ্ছে C++ এবং জাভা, এটিতে কিছু টার্মস আগে থেকে আমাদের জানতে হবে। সেইগুলোর আমরা প্রথম অংশ পড়াচ্ছি। একটা হলো ক্লাস, একটি অবজেক্ট, একটি হলো ইনহেরিটেন্স। আমাদের ফার্স্টে আছে যে ক্লাস। হোয়াট ইজ ক্লাস? ক্লাস কি জিনিস? তোমরা এইটা প্রথম দিকে একটু বুঝতে অসুবিধা হলেও আমরা যখন প্রোগ্রাম দেখাবো তখন দেখবে এগুলো অত্যন্ত ভালো লাগবে আর কি, বুঝতে সুবিধা হবে। এই প্রোগ্রামগুলো যখন লিখবো তখন তোমরা এগুলো বুঝতে পারবো। তো এখন এই মুহূর্তে মুখস্থ করা ছাড়া কোনো পথ নেই। ক্লাস কি? ক্লাস একটি ইউজার ডিফাইন বা ব্যবহারকারী নির্ধারিত ডেটা টাইপ। ক্লাস হচ্ছে ব্যবহারকারী নির্ধারিত ডেটা টাইপ যা প্রোগ্রামে বিল্ট ইন ডেটা টাইপের মতোই ক্রিয়া করে। তাহলে ক্লাস হচ্ছে ব্যবহারকারী নির্ধারিত, অর্থাৎ প্রোগ্রামার যখন নির্ধারণ করবে এরকম নির্ধারিত ডেটা টাইপ যা বিল্ট ইন ডেটা টাইপের মতোই ক্রিয়া করবে। একটি ক্লাসে বিল্ট ইন ডেটা টাইপের কয়েকটি ভেরিয়েবল এবং ওই ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করার জন্য কতগুলো ফাংশন থাকে। তাহলে একটা ক্লাসে কি থাকে? বিল্ট ইন ডেটা টাইপের কতগুলো ভেরিয়েবল থাকে এবং ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করার জন্য, ভেরিয়েবলগুলো প্রবেশ করার জন্য কতগুলো ফাংশন দেওয়া থাকে। প্রয়োজন অনুযায়ী প্রোগ্রামে ক্লাস বর্ণনা করা হয়, প্রয়োজন অনুসারে প্রোগ্রামে ক্লাস বর্ণনা করা হয়। তারপর ওই ক্লাস টাইপের যে কোনো সংখ্যক অবজেক্ট ঘোষণা করা যায়। সুতরাং ক্লাস হলো একই ধরনের কতগুলো অবজেক্টের সমষ্টি। তাহলে এক কথায় যদি ক্লাস কাকে বলে, আমরা বলবো হচ্ছে এক কথায় যেটা, যে ক্লাস হলো কতগুলো একই ধরনের অবজেক্টের সমষ্টি। তোমরা পুরাটাই লিখবে, কিন্তু একেবারে এক কথা যদি বলি তাহলে ক্লাস হলো একই ধরনের কতগুলো অবজেক্ট। একই ধরনের, মনে রাখবা, ক্লাস কি? ক্লাস হচ্ছে একই ধরনের কতগুলো অবজেক্টের সমষ্টি। ক্লাস হচ্ছে একই ধরনের কতগুলো অবজেক্টের সমষ্টি। যেমন ফল একটি ক্লাস। আমরা কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি। ফল একটি ক্লাস। এই ক্লাসের মধ্যে দেখো আম, জাম, কলা, কাঁঠাল এক একটি অবজেক্ট। এগুলো তোমাদের বোঝানোর জন্য বলা হচ্ছে। দেখো, আমরা ফলকে যদি একটা ক্লাস মনে করি, ফল ক্লাস, তাহলে ফলের মধ্যে আম, জাম, কাঁঠাল, কলা এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট হবে। তাহলে নিশ্চয়ই অবজেক্ট এবং ক্লাস এগুলো এই উদাহরণের সাহায্যে বুঝতে পারছো। তাহলে ক্লাস হলো একই ধরনের কতগুলো অবজেক্টের সমষ্টি। একই ধরনের কতগুলো অবজেক্টের সমষ্টি, যেমন আম, জাম, কলা, কাঁঠাল হলো একই ধরনের কতগুলো অবজেক্ট, তাদের সমষ্টি হলো ফল নামে একটা ক্লাস। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস কি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। আমরা দেখো একটি এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। এখানে এক্সাম্পল হলো কার নামে আমি একটা ক্লাস ঘোষণা করলাম। কার নামে একটা ক্লাস ঘোষণা করলাম। এই কারের যে অবজেক্ট, এই নিচের গুলো সবই হলো অবজেক্ট, সব মিলেই কিন্তু কার। কিন্তু এই কারের অবজেক্ট কি কি? ধরো এটা হচ্ছে গ্রিন ফোর্ড একটা কারের নাম, রেড টয়েট একটা কারের নাম, ব্লু ভক্সওয়াগন একটা কারের নাম। তাহলে এই যে ফোর্ড, টয়োটা, ভক্সওয়াগন এগুলো হচ্ছে একটা কারের নাম, কিন্তু সবগুলো তো কার। তাহলে কার হচ্ছে একটা ক্লাস, আর এই ক্লাসের এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট। আমার মনে হয় তোমরা এটি বুঝতে পেরেছো।
দেখো প্রোগ্রামে এক বা একাধিক ক্লাস থাকতে পারে, একটা প্রোগ্রামে এক বা একাধিক ক্লাস থাকতে পারে। আমরা যখন প্রোগ্রাম লিখব, আমরা যখন সি প্লাস প্লাস এবং জাভা প্রোগ্রাম লিখব, তখন এগুলো আরো ভালো করে তোমরা জানতে পারবে। একটি প্রোগ্রামে এক বা একাধিক ক্লাস থাকতে পারে। ক্লাস ঘোষণার জন্য ক্লাস কিওয়ার্ড এর পর ওই ক্লাসের নাম দিতে হয়। আমরা একটা ক্লাস ঘোষণা করলাম, ক্লাস ঘোষণা করার পরে আমরা ক্লাস এর একটা নাম দিব, আর ক্লাসের একটা নাম দিব, নাম দিতে হয়। ক্লাস বডি দ্বিতীয় বন্ধনীর দ্বারা সীমাবদ্ধ থাকে। তাহলে ক্লাস আমরা ঘোষণা করলাম, ক্লাসের নাম দিলাম, তারপরে ক্লাসের মধ্যে কি কি লিখবো তাকে বলা হয় ক্লাস বডি। এটি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সীমাবদ্ধ থাকে। তবে সি প্লাস প্লাসের মতো শেষে সেমিকোলন বসে না। ক্লাস বডিতে ক্লাস মেম্বার ভেরিয়েবল গুলোর ঘোষণা এবং মেম্বার ফাংশন গুলোর বর্ণনা থাকে। তাহলে আমরা এখনই দেখবো স্টুডেন্ট নামের একটি ক্লাসের নমুনা দেখানো হলো। দেখেন এখানে এগুলো কিন্তু বুঝতে হবে তোমাদের। দেখো আমরা একটা ক্লাস যেটার নাম দিতে হলো স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট নামের একটি ক্লাস। দেখো আমরা ক্লাস ঘোষণা করলাম এবং ক্লাসের একটা নাম দিব, সেটা হলো স্টুডেন্ট ক্লাস। দেখো আমরা এখানে বলেছি, এগুলো ভালো করে বুঝবা। এখানে বলা আছে যে ক্লাস ঘোষণার জন্য ক্লাস কিওয়ার্ডের পর, অর্থাৎ এই ক্লাসটা আমি লিখলাম, এটা একটা কিওয়ার্ড। এই ক্লাসের পরে কিওয়ার্ডের পর ওই ক্লাসের নাম দিতে হবে। আমি ক্লাসের নাম দিলাম হলো স্টুডেন্ট। তাহলে দেখো আমরা এই ক্লাসটা হলো একটা কিওয়ার্ড, এই ক্লাসের নাম দিলাম হলো, এটা কিন্তু এক্সাম্পল দিচ্ছে, আমি স্টুডেন্ট নামে একটা ক্লাস ঘোষণা করলাম। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লাস বডি থাকবে। এখানে কিন্তু বলা আছে ক্লাস বডি দ্বিতীয় বন্ধনী দ্বারা সীমাবদ্ধ থাকে। আমি দেখছি দ্বিতীয় বন্ধনী দ্বারা সীমাবদ্ধ থাকে। দেখো স্টুডেন্ট নামে একটি ক্লাস ঘোষণা করলাম, এগুলো কিন্তু পড়তে হবে তোমাকে। তাহলে স্টুডেন্টের মধ্যে স্টুডেন্টের কি কি নেবে, প্রোগ্রামটা মার্ক নেবে, নাম নেবে, রোল নেবে আর ডাটা নেবে, বিভিন্ন সাবজেক্টের মার্ক নেবে এবং ভয়েড ডিসপ্লে মানে প্রোগ্রাম শুরু হবে। তাহলে এইগুলো এখন কিছুই বুঝবে না তুমি, হয়তো ভাবছো স্যার যে প্রাইভেট, ফ্লোট, প্রোটেক্টেড, স্ট্রিং, পাবলিক, ইন্টেন্ট, রোল, এগুলো আবার কি? আসলে এগুলো তোমাদের থার্ড ইয়ারে যখন আমরা সি প্রোগ্রামটি পড়াই তখন আমরা কিছু বলেছিলাম যে ফ্লোট মানে হলো যে ডাটাগুলো পয়েন্ট থাকে, ভগ্নাংশ থাকে, তাকে ফ্লোট বলা হয়। তাহলে ফ্লোট হলো মার্ক। যেমন একজন পেয়েছে 75.2, 75.2, এই জন্য সেটাকে আমরা যেহেতু ভগ্নাংশ সেজন্য ফ্লোট আমরা নিয়েছি। আবার দেখো আইএনটি নিয়েছি ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, রোল নাম্বার তার পয়েন্ট হয় না, ওই জন্য সেটাকে আমরা পূর্ণ সংখ্যা নিয়েছি। তো যাক এগুলো আমরা আস্তে আস্তে আরো শিখবো। তাহলে আমরা একটা ক্লাস ঘোষণার জন্য ক্লাস, এটা হলো কিওয়ার্ড, এই এটার ক্লাসের আমরা নাম দিয়েছি স্টুডেন্ট ক্লাস এবং সেটি কি থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে যা লিখো সেটার নাম হলো ক্লাসের বডি। এইটুকু শিখলাম। আবার বলছি ক্লাস HTLA দেখো এটা ছোট নামে লিখেছি। এই ক্লাস মানে হচ্ছে আমরা ক্লাস হলো একটা কিওয়ার্ড আমাদের সি প্লাস প্লাস এবং জাভা প্রোগ্রামে, এবং সেই ক্ষেত্রে আমরা স্টুডেন্ট নামে ক্লাসের একটি নাম দিলাম হলো স্টুডেন্ট, আর সেকেন্ড ব্র্যাকেট টু সেকেন্ড ব্র্যাকেট এর হলো ক্লাসের বডি। আমরা যা যা এখানে লিখবো স্টুডেন্ট সংক্রান্ত সব লিখবো। তাহলে আমরা ক্লাস পড়ায় শেষ করেছি, এখন আসছি আমরা অবজেক্ট কি জিনিস। তাহলে ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তখন পরে আবার আমরা তোমাদের প্রশ্ন করার সুযোগ দেবো, তখন বলবা। দেখো অবজেক্ট কি জিনিস। সাধারণত অবজেক্ট বলতে বোঝায় কোনো বস্তু, যেমন মানুষ একটি অবজেক্ট, বই, খাতা, কলম, ডাস্টার, পেন্সিল, এগুলো প্রত্যেকটি একটি অবজেক্ট। প্রতিটি অবজেক্টের কিছু বৈশিষ্ট্য থাকে, এদের কতগুলো বৈশিষ্ট্য সাধারণ যেগুলো অন্য একটি অবজেক্টের সাথে, অন্য এক বা একাধিক অবজেক্টের সাথে মিল থাকে, এবং কতগুলো অবজেক্ট নিজস্ব যেগুলো অন্য একটি অবজেক্টের অন্য এক বা একাধিক অবজেক্ট থেকে আলাদা হয়। আমরা এই ক্ষেত্রে দেখো যে পৃথিবীর কোনো দুটি অবজেক্ট হুবহু এক নয়, পৃথিবীর কোনো দুটি অবজেক্ট একেবারে হুবহু এক নয়। অবজেক্ট কি জিনিস আমরা বলেছি যে ক্লাসের, একটু আগেই যেটা বললাম, ক্লাসের এক একটা উপাদান হলো এক একটা অবজেক্ট। যেমন
আমরা এখানে যে বই খাতা পেন্সিল এগুলো হলো এক একটা অবজেক্ট, কিন্তু এখানে বলা হচ্ছে যে পৃথিবীর কোনো দুটি অবজেক্ট এক না। আমরা কিন্তু এটা প্রোগ্রামের ক্ষেত্রে বলছি। আকার, আয়তন এবং গুণগত মান ইত্যাদি বৈশিষ্ট্য হুবহু এক হলেও অন্তত অবস্থানের দিক থেকে এদের মধ্যে পার্থক্য থাকে। এই উদাহরণটা খেয়াল করো, যেমন একই রকমের দুটি কলম একই মনে হলেও এরা আসলে এক নয় আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে, কারণ দুটি কলম কখনো একই সময়ে একটি টেবিলের একই অবস্থানে থাকতে পারে না। এটি তোমাদের একটু উদাহরণ ভালোভাবে বোঝাচ্ছি। ধরো তুমি বাজার থেকে দুটি কলম কিনে নিয়ে আসলা, যে কলম একই কোম্পানির, একই রঙের, দেখতে একই রকম লেখে, সবকিছু এক, কিন্তু তুমি যখন টেবিলে রাখবা দুটি কলম কি এক জায়গায় রাখা যাবে? রাখা যাবে না। কেন রাখা যাবে না? যে দুটি কলম আসলে অবস্থানগত দিক থেকে সেটা দুই জায়গা থাকে। এই জন্যে অনেক বৈশিষ্ট্য হুবহু এক হলেও সবগুলো বৈশিষ্ট্য কিন্তু হুবহু এক হবে না। আমরা এখন দেখো কতগুলো, একটু আগেই তোমাদের ক্লাস ঘোষণা করেছি এবং বলেছি যে কার একটি ক্লাস। এই কারের মধ্যে দেখো টয়োটা আছে, ভক্সওয়াগন আছে, টাটা আছে, এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট। এখানে দেখো বিভিন্ন ধরনের, সবগুলোকে কিন্তু আমরা কার বলবো, কিন্তু এক একটি কার কিন্তু এক এক ধরনের। আবার হুবহু এক হলেও দুটি কার কিন্তু দুই রাস্তায় বা আগে পিছে চলছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কতগুলো বৈশিষ্ট্য এক হলেও এই বৈশিষ্ট্য আসলে হুবহু এক হবে না, কারণ অবস্থানগত দিক থেকে এরা অবশ্যই এক জায়গায় দুটি বস্তু একসাথে থাকতে পারবে না। এই জন্যে অবজেক্টের প্রত্যেকটা অবজেক্ট মানে আর একটা অবজেক্ট হুবহু এক মিলবে না কখনো। সুতরাং যে কোনো দুটি অবজেক্ট কখনো এক নয়। তাহলে একটা তোমরা বুঝতেই পারছো যে দুটি অবজেক্ট কখনো হুবহু এক নয়। তবে পার্থিব জীবনে অবজেক্টের চেয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আমাদের পার্থিব অবজেক্টের থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অবজেক্টের বৈশিষ্ট্য একটু আলাদা। আমরা আসলে শিখবো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই ক্ষেত্রে অবজেক্টগুলোর বৈশিষ্ট্য একটু আলাদা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতির রান টাইম এন্টিটি হলো অবজেক্ট। এটি মনে রাখবা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতির রান টাইম এন্টিটি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতির রান টাইম এন্টিটি হলো অবজেক্ট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাস টাইপের কোন ভেরিয়েবলকে অবজেক্ট বলে। আমরা বলেছি যে একটি ক্লাস, মনে করো কার একটি ক্লাস, এই কারের মধ্যে টয়োটা আছে, নিশান আছে, টাটা আছে, এটা হলো এক একটা ভেরিয়েবল, এগুলোকে বলা হচ্ছে অবজেক্ট। তোমাদের এর আগেও আমরা বলেছি যে ফল হলো একটা ক্লাস, এই ফলের মধ্যে দেখো আম, জাম, কাঁঠাল, কলা, এটা হলো এক একটা অবজেক্ট। প্রোগ্রামে প্রথমে কোনো ক্লাস বর্ণনা করতে হয়, তারপর ওই ক্লাস টাইপের যে কোনো সংখ্যক অবজেক্ট ঘোষণা করা হয়। তাহলে আমরা প্রোগ্রাম যখন এবং ওই ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন অবজেক্ট সকাল থেকে এখন পরে আমি অনলাইনে ক্লাস করতে যোগাযোগ করছি যে ক্লাস করতে তোমরা এখানে তোমাদের কথা শোনা যাচ্ছে, তোমাদের কথা শোনা যাচ্ছে, তোমরা আনমিউট করে রাখো। সবাই মিউট করো, সরি, সবাই মিউট করে রাখো, এখানে কথা শোনা যাচ্ছে, সবাই মিউট হও, তখন বলবো। তাহলে ক্লাস কি আর অবজেক্ট কি, এটা কিন্তু তোমরা ক্লিয়ার হয়েছ। আমরা দেখো আরেকটু বুঝাই, যেমন স্টুডেন্ট যদি একটি ক্লাস হয়, স্টুডেন্ট আমরা একটা ক্লাস ঘোষণা করলাম, বর্ণনা করলাম, তবে S1 S2 মানে স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 স্টুডেন্ট ইত্যাদি ক্লাসে অবজেক্ট ঘোষণা করা যায়। এই ঘটনা পড়াশোনার গোষ্ঠী যদি আমি পড়াশোনাই করব, যেমন দেখো আমরা যদি স্টুডেন্ট নামে একটা ক্লাস ঘোষণা করি, তাহলে আমাদের লিখতে হবে ক্লাস স্টুডেন্ট, তারপর লিখতে হবে যে আমাদের ভেরিয়েবল স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 স্টুডেন্ট 3 আপ টু স্টুডেন্ট 10। এগুলো হচ্ছে এক একটা এখানে অবজেক্ট হিসাবে আসছে। আমরা আরেকটা দেখো তোমাদের বোঝাই, উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। এগুলো ধরো এনিমেল নামে একটা ক্লাস, এটা কিন্তু পুরাটা একটা জিনিস, আমি বললাম হচ্ছে এনিমেল, সব মিলে হচ্ছে কি এনিমেল, এটা একটা ক্লাস। তাহলে এনিমেল নামে একটা ক্লাস হলো। এখন এই এনিমেলের মধ্যে কোনোটা আছে জিরাফ, কোনোটা আছে হরিণ, কোনোটা আছে কুকুর, কোনোটা আছে হাতি, কোনোটা আছে সিংহ, কোনোটা আছে পাখি,
এইগুলো কিন্তু এক একটি অবজেক্ট। তাহলে অ্যানিমেল যদি ক্লাস হয় তাহলে অ্যানিমেলের যারা সদস্য তারা হবে এক একটা অবজেক্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমরা এগুলো বুঝতে পারছো। আমরা এখন দেখো যে অবজেক্টের এই জিনিসটা আসলে তোমাদের পড়াচ্ছি না, কারণ এত আমাদের মানে ক্লাসের দরকার নেই। এখন দেখো ইনহেরিটেন্স কি জিনিস। আমরা দুটো জিনিস খুব ভালো করে পড়িয়েছি, একটি হলো ক্লাস, একটা হলো অবজেক্ট। এখন আসছে ইনহেরিটেন্স। এগুলো একদম মুখস্থ করবা, এটার কিন্তু কোনো বিকল্প কিছু নাই, মুখস্থ তোমাকে করতেই হবে। যে প্রক্রিয়ায় কোনো ক্লাস বা অবজেক্ট অন্য কোনো ক্লাস বা অবজেক্টের বৈশিষ্ট্য অর্জন করে তাকে বলা হয় ইনহেরিটেন্স। যে প্রক্রিয়ায় একটি ক্লাস অন্য একটা ক্লাস থেকে কিছু বৈশিষ্ট্য নেবে, একটি অবজেক্ট অন্য একটা অবজেক্ট থেকে কিছু বৈশিষ্ট্য অর্জন করবে, এটির নামে হলো ইনহেরিটেন্স। আসলে ইনহেরিটেন্স মানে হলো উত্তরাধিকার সূত্রে পাওয়া, উত্তরাধিকার সূত্রে পাওয়া, এটাকে বলা হয় ইনহেরিটেন্স। একই প্রোগ্রামে কিছু প্রোগ্রামাংশ বারবার লেখার চেয়ে একবার লিখে তা পুনঃ ব্যবহার করা সুবিধাজনক। আমরা একই প্রোগ্রামে কতগুলো লাইন বারবার আমরা লিখছি, বারবার লিখছি, তো সেগুলো তো লেখা আসলে সমস্যা। তো একবার লিখে সেগুলো যদি বারবার ইউজ করা যায় তাহলে সেটা হলো সুবিধাজনক। নির্ভুল, পরীক্ষিত এবং এক বা একাধিকবার ব্যবহৃত। তাহলে দেখো, নির্ভুল, পরীক্ষিত এবং এক বা একাধিকবার ব্যবহৃত। আবার বলছি, দেখো, নির্ভুল, পরীক্ষিত এবং এক বা একাধিকবার ব্যবহৃত। কোন ক্লাস নতুন করে তৈরি করার চেয়ে পুনরায় ব্যবহার করা সুবিধাজনক। মানে আগে একবার ব্যবহার করেছি, সেই প্রোগ্রামটি যদি আমরা ব্যবহার করতে চাই বারবার, তাহলে সেটা হলো সুবিধা। কেন, সেটাতে ব্যবহার করেছি, সেটি একদম নির্ভুল আছে, তার মধ্যে কোনো সমস্যা ছিল না, অতএব সেইগুলো ব্যবহার করা সুবিধাজনক। এটা শুধু খরচ ও সময় বাঁচায় না, বরং প্রোগ্রামের ঝামেলা কমায় এবং গ্রহণযোগ্যতা বাড়ায়। তাহলে এই যে বারবার লেখা, এটাতে সময় বেশি লাগছে, খরচ বেশি লাগছে, কিন্তু সেটি শুধু নয়, আমাদের ঝামেলাও তো হচ্ছে। কিন্তু ঝামেলাও কমাচ্ছে আমাদের যদি আমরা বারবার একই জিনিস ব্যবহার করি, এবং গ্রহণযোগ্যতাও সেক্ষেত্রে বাড়ে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে এই পুরোপুরিভাবে এই সুবিধা প্রদান করে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই সুবিধাটা আছে যে একটি প্রোগ্রামকে বারবার ব্যবহার করা যায়। এখন দেখো, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের এখানে দেখো, এটা উদাহরণে একটু, এখানে মনে করো যে এটা ফাদার, এটা হলো তার বাচ্চা। তাহলে ফাদার থেকে বাচ্চা কিন্তু কিছু বৈশিষ্ট্য পেয়ে যায়, তার মানে এটাকে বলা হয় ইনহেরিটেন্স। তাহলে ফাদার যদি আমরা একটা ক্লাস ঘোষণা করি, বলছে দেখো, সন আই অ্যাম বেস ক্লাস, তার মানে এটা হলো ভিত্তি ক্লাস। আর এই সনটা কি বলছে, যে ড্যাড আই অ্যাম ড্রাইভ ক্লাস, অর্থাৎ ড্রাইভ মানে হলো উৎপন্ন হয় একটা ক্লাস। তাহলে ভিত্তি ক্লাস হলো ফাদার, আর বাচ্চা হলো ড্রাইভ ক্লাস। এটি একটু মনে রাখো, আমাদের এই উদাহরণটা লাগবে। দেখো, এক প্রোগ্রামে ব্যবহৃত কোন ক্লাস অন্য প্রোগ্রামেও ব্যবহার করা যায়। একটি প্রোগ্রামে একটি ক্লাস যদি ব্যবহার করি, তাহলে সেই ক্লাসটা অন্য প্রোগ্রামে ব্যবহার করা যায়। আবার এই ক্লাসের বৈশিষ্ট্য ব্যবহার করে নতুন নতুন ক্লাস তৈরি করা যায়। আবার মনে করেন একটি ক্লাস আমি ব্যবহার করলাম, যে বৈশিষ্ট্য ছিল তার থেকে আবার কিছু বৈশিষ্ট্য বাড়িয়েও আমি নতুন আর একটা ক্লাস তৈরি করতে পারি। এভাবে পুরাতন ক্লাস থেকে নতুন ক্লাস তৈরি করার কৌশলকে বলা হয় ইনহেরিটেন্স। একদম মুখস্থ করব। তাহলে দেখো কি হলো, এক প্রোগ্রামে ব্যবহৃত কোনো ক্লাস অন্য প্রোগ্রামেও ব্যবহার করা যায়। আবার এই ক্লাসের বৈশিষ্ট্য ব্যবহার করে নতুন ক্লাস তৈরি করা যায়। এভাবে পুরাতন ক্লাস থেকে নতুন ক্লাস তৈরি করার কৌশলকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। একদম মুখস্থ এইটুকু। এক্ষেত্রে পুরাতন ক্লাসকে বলা হয় বেস ক্লাস। ওই যে একটু উদাহরণ দিলাম, পুরাতন ক্লাসকে বলা হয় বেস ক্লাস, আর নতুন ক্লাসকে বলা হয় ড্রাইভড ক্লাস, উৎপন্ন হওয়া ক্লাস। ড্রাইভড ক্লাস বেস ক্লাসের বৈশিষ্ট্য ইনহেরিট করে। তার মানে হচ্ছে বাচ্চা কি করে, বাচ্চার নাম হলো ড্রাইভ আর বেস হলো ফাদার। তাহলে বাচ্চা কি ফাদার থেকে কিছু বৈশিষ্ট্য নিয়েছে না, এখানেও তাই। দেখো, ড্রাইভড ক্লাস বেস ক্লাসের বৈশিষ্ট্য ইনহেরিট করে। ইনহেরিট মানে ওখান থেকে সে কিছু বৈশিষ্ট্য পেয়ে যায়। পূর্বের স্টুডেন্ট ক্লাসকে বেস ক্লাস ধরে ইনহেরিটেড ক্লাস রেজাল্ট নামায় ড্রাইভ ক্লাস ফরম্যাট দেখানো হলো। তাহলে আমরা কিন্তু এর আগে স্টুডেন্ট নামে একটা ক্লাস ঘোষণা করেছি, এখন আমরা ড্রাইভ আর একটা রেজাল্ট নামে একটা ক্লাস ঘোষণা করবো। দেখো, তোমাদের শিখিয়েছিলাম
ভালো করে এই জিনিসটা দেখো, একটু আগে যে বলেছি যে এই ক্লাস CLASS ক্লাস হলো কিওয়ার্ড। এই ক্লাসের একটা নাম দিতে হয়, ক্লাসের একটা নাম থাকে। আগে ছিল স্টুডেন্ট ক্লাস, এখন আমরা নাম দিলাম হলো বেস ক্লাস। এটা কিন্তু ক্লাসের নাম। এবং আমরা বলেছি থার্ড ব্র্যাকেট থেকে থার্ড ব্র্যাকেট এটাকে বলা হচ্ছে ক্লাস বডি। থার্ড ব্র্যাকেট থেকে থার্ড ব্র্যাকেট বলা হয় ক্লাস বডি। আমরা কিন্তু এখানে দেখো এইটুকুর মধ্যে ক্লাস বডি আমরা দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বেস ক্লাসের পরে আরেকটা ড্রাইভ ক্লাস নিয়েছি, আরেকটা ক্লাসের নাম দিতে হবে। আমি ক্লাস লিখলাম, ক্লাসের নাম দিলাম হলো ড্রাইভ ক্লাস এক্সটেন্ডেড অফ বেস ক্লাস, অর্থাৎ বেস ক্লাসে যা বৈশিষ্ট্য ছিল সব এখানে চলে আসে। আর এই থার্ড ব্র্যাকেট থেকে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে কি ক্লাস বডি। এই কথাই কিন্তু এখানে বলা হচ্ছে যে একটি থাকবে মূল ক্লাস, তার নাম হলো বেস ক্লাস। বেস ক্লাসের কিছু বৈশিষ্ট্য নিয়ে আরেকটা ক্লাস হবে যার নাম হলো ড্রাইভ ক্লাস। প্রত্যেকটা ক্লাসের একটা নাম থাকবে, সেটাও তোমরা আগেই বলেছি। তাহলে নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা দেখো এখন যেটি বললাম এই আগেরটা আর কি, উপরের ফরম্যাট অনুসারে নিচে স্টুডেন্ট এবং রেজাল্ট নামের দুটি নমুনা ক্লাস বিবেচনা করা যেতে পারে। স্টুডেন্ট ক্লাসকে বেস ক্লাস ধরে রেজাল্ট ক্লাসে তার প্রাইভেট ইনহেরিটেন্স হবে নিম্নরূপ। দেখো আবার দেখো বলছি আমি, এখানে দেখো এটা হলো ক্লাস স্টুডেন্ট। আমরা বলেছি যে প্রত্যেক ক্লাসের একটা নাম দিতে হবে। এই ক্লাস হচ্ছে কিওয়ার্ড আর স্টুডেন্ট হলো ক্লাসের নাম, তাহলে এই ক্লাসের নাম হলো স্টুডেন্ট। এবং আমরা বলেছি যে সেকেন্ড ব্র্যাকেট থেকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা লিখবো তার নাম হলো ক্লাস বডি। তাহলে এইটি যদি একটা বেস ক্লাস হয় তাহলে পরেরটা হবে একটা ড্রাইভ ক্লাস। দেখো সেটা কি হয়েছে, এখানে ক্লাস বডি দিলাম থার্ড ব্র্যাকেট টু থার্ড ব্র্যাকেট। দেখো পরে আরেকটা ক্লাস ঘোষণা করলাম, এগুলো কিন্তু সব মনে রাখতে হবে যখন আমরা প্রোগ্রাম লিখবো লাগবে। আরেকটা ক্লাস ঘোষণা করলাম ক্লাস, এটার নাম হলো রেজাল্ট ক্লাস। রেজাল্ট এক্সটেন্ড স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট ক্লাস এটা এক্সটেন্ড। এইটুকু কিন্তু আসলে তোমাদের বোঝানোর জন্য আমরা দিয়েছি, এটা প্রোগ্রামে লাগে না। ইনহেরিটিং স্টুডেন্ট ক্লাস, অর্থাৎ স্টুডেন্ট ক্লাস সব বৈশিষ্ট্য নিয়ে এসে ডবল ক্লাস মানে কম্পিউটার করবে না, তোমাদের অনেক আগে শিখিয়েছে। আর সেকেন্ড ব্র্যাকেট টু সেকেন্ড ব্র্যাকেট মানে হলো এই যে দ্বিতীয় ক্লাস আমরা বললাম ড্রাইভ ক্লাস আর বডি। তাহলে এখানে বেস ক্লাস হচ্ছে স্টুডেন্ট ক্লাস, এটা হলো বেস ক্লাস, আর রেজাল্ট ক্লাস হচ্ছে ড্রাইভ ক্লাস। তাহলে কিভাবে কাজ করে দেখো, আমরা স্টুডেন্ট ক্লাসে দেখো রোল নাম্বার নিয়েছি, নাম নিয়েছি আর ডাটা নিব বিভিন্ন সাবজেক্ট। আর রেজাল্ট ক্লাসে এসে দেখো মার্ক নিচ্ছি আমি, সেগুলোকে দেখাচ্ছি। তাহলে একজনের শুধু আমরা মার্ক এন্ট্রি দিলাম, তার রোলও নিলাম না, নামও নিলাম না, হবে না। এখন মার্ক দিয়ে এন্ট্রি দেবো, মার্ক এন্ট্রি হতে পারে তোমার হলো ফিজিক্সের বিভিন্ন ধরনের আছে, ইলেকট্রনিক্স আছে, নিউক্লিয়ার ফিজিক্স আছে, বিভিন্ন মার্ক দেবো, কিন্তু রোল নাম্বার তো একজনেরই। অতএব এইটুকু কিন্তু আমি চেঞ্জ করবো না, রোল আর নাম চেঞ্জ হবে না, কিন্তু আমি একবার মার্ক দিচ্ছি ইলেকট্রনিক্সের, একবার দিচ্ছি কম্পিউটার সায়েন্সের, একবার দিচ্ছি নিউক্লিয়ার ফিজিক্সের, কিন্তু একজনেরই। সুতরাং এটার নাম হলো বেস ক্লাস, এটার নাম হবে ড্রাইভ ক্লাস। আশা করি বুঝতে পেরেছো। এরপর আরো তোমাদের ডিটেলস বলা হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এতক্ষণ যে ক্লাসটি শেখালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ছিল কি কি ছিল, হচ্ছে অবজেক্ট, ছিল ক্লাস, ছিল ইনহেরিটেন্স। এইগুলো অত্যন্ত ভালো করে পড়বা এবং এটি যা যা লিখলাম এটা নোট করবা তোমরা। এর বাইরে আর কোনো কিছু করার দরকার নাই। তোমাদের এরপরে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে, যেটি আসলে তোমাদের অহেতুক এই রেকর্ডিং করে বেশি আমরা লেন্থ করতে চাই না। আমি রেকর্ডিংটা অফ করে দেবো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু সবাই তোমরা থাকবে, রেকর্ডিংটা আমি অফ করে দিচ্ছি।